আজ আমার শ্বশুর শাশুড়ি ননদ এসেছে বরকে যে দ্বিতীয় বিয়ে করবে বলে বায়না ধরে বসে আছে বাড়িতে এখন বোঝাতে। তার একটা প্রতিষ্ঠিত, সে চাকরি করে, সে একটা ডক্টর, একটা সরকারি, তারপরেও সে এটা কেন করতে চাইছে আমি সেটা বুঝিয়ে তাকে পারছিলাম না। রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি আমার শাশুড়ি মা বলছে যে কেন এটা তুই করতে চাইছিস। তাতে আমার ননদ বলছে হয়তো কিছু প্রবলেম আছে, শোনো আগে কি বলতে চায়। ভাবুন তাহলে আমার অবস্থাটা এখন কি। কিছুদিন আগের কথা, যখন হঠাৎ করে সন্ধ্যেবেলা একদিন বসে আছি মেয়েকে নিয়ে, ফোনটা বেজে ওঠে তার। আমি ভাবলাম হয়তো কেউ ফোন করেছে, কিন্তু তারপরে নামটা দেখলাম, জাস্ট একটু প্রথমটা দেখতে পেলাম সুমি। আমি ভাবলাম হয়তো সুমি হয়তো হসপিটালের কেউ হবে, ততটা মানে কথাই বলি না সেরকমভাবে। তারপরে রাতের দিকে দেখি আস্তে আস্তে করে সে ফোন করছে। তখন আমার একটু সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে। আমি ওকে রাতে জিজ্ঞাসা করলাম উঠে যে তুমি কি কাউকে প্রেম করছো বা কিছু তোমার প্রবলেম আছে? তখনও পুরোটাই ডিনাই করে গেল, কিছুই বলল না। আমিও সেই রকম সন্দেহ মন করে আমি সেদিনই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে স্নান করতে গেছে যখন, তখন দেখি আবার সেই ফোনটা বাজছে, সুমি নামেই বাজছে, আর মেসেজে লেখা আছে কল মি। আমি তখন ভাবলাম ঠিক আছে একবার তো ধরে দেখি কে এই সুমি। আমি যখন ফোনটা ধরলাম তখন অন্য দিক থেকে যে কথা বলছে সে বলছে, আমি তো প্রথমে হ্যালো বলে চুপ করি না, মানে হ্যালোটাও বলি না। সে অন্য দিক থেকে বলছে যে কেমন আছো, কালকে রাতে ঠিক করে কথা হলো না, তুমি কি আসছো আজকে? তখন ভাবলাম নিশ্চয়ই কিছু একটা তো আছে। আমি ওকে কিছু জানাই না, ফোনটা জাস্ট সাইডে রেখে আমি আমার কাজ করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজ আমাদের বিয়ের 10 বছর হয়ে গেল। আমরা একটু প্রেম করেই বিয়ে করেছিলাম। তখনকার দিনে প্রেম বলতে সেরকম তো না, বিয়ে বাড়ি থেকে ঠিক হয়ে গেছিলো, তারপর 1 বছর আমরা মেলামেশা করেছি, কথা বলেছি, দেখা করেছি একটু টুকটাক, ব্যাস ওইটুকুই। তো আমাদের ওই হিসাব থেকে বিয়ে হয়েছিল, মানে পরিবারের সম্মতি নিয়েই আমাদের দুজনকার বিয়ে হয়েছিল। তারপর এতটা বছর কাটালো আমার সাথে, কাটিয়ে এখন ওর মনে হচ্ছে হয়তো, জানি না। তো তারপরের ঘটনাটা এবার বলি। তারপরের দিন ও তো যথারীতি অফিস চলে গেছে, মানে ওর ডিউটি চলে গেছে। যাওয়ার পরের দিন আমি ওকে জিজ্ঞাসা, আমি 2 দিন ওর সাথে ঠিক করে কথা বলি না। ও 2 দিনের পর আমাকে এসে জিজ্ঞাসা করেছে কিছু কি হয়েছে। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, যে সত্যিটা বলবো নাকি আবার লুকিয়ে যাব, সেটাই ভাবছিলাম। কিন্তু ভাবলাম যদি লুকিয়ে যাই তাহলে ও আরও হয়তো কিছু করবে, তাই ভাবলাম সত্যিটাই বলে দিই। তো আমি খাবার টেবিলে খাবার দিয়েছি ওকে। খাবার দেওয়ার পর দুপুরে ওকে আমি বললাম যে তোমার এরকম ফোনে একটা সুমি নামে ফোন আসছে বারবার, আমি দেখেছি তুমি ওই সুমির সাথে রাতেও কথা বলো, তোমার সাথে কি কিছু আছে? তখন বলছে পুরোপুরি চুপ, মানে কিছু বলেনি, জাস্ট চুপ করে আছে। আমি ভাবলাম যে তাহলে চুপ করে আছে যখন কিছুই তো আছে। আমি চললাম ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, যদি তোমার কিছু বলার থাকে আমাকে বলতে পারো। ও তো ভীষণ রেগে গেছে, রেগে গিয়ে আমাকে বলছে তুমি আমার ফোন চেক করো, তুমি আমার ফোন চেক করেছো, এই জন্য আমি তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে কথা বলি না। আমি ফোন চেক করি না, জাস্ট বাথরুমে গিয়েছিলে তখন তোমার ফোন বাজছিল, তাই আমি ফোনটা দেখতে পেয়েছি, আমি আর কিছু জানি না ব্যাপারটা। আমি এরপর তোমার বাবা মা, আমার বাবা মাকে সবাইকেই জানাচ্ছি কথাটা। তাতে ও আরও রেগে গিয়েছিল। আমি তখন ভাবলাম আর কিছু বলে লাভ নেই, হয়তো আমায় মারতে আসবে, তার থেকে ভালো আমি একটু বাবা মায়েদের জানাই। আমি প্রথম ফোন করি ওর বাবা মাকেই, যেহেতু ওর বাবা মার এটা জানা দরকার না। বাবা মাকে কীভাবে বলবো প্রথমটা বুঝে উঠতে পারি না। ফোনটা করে শুধু জাস্ট হ্যালো বলে চুপ করে কাঁদছি, অঝরে কাঁদছি, মানে আমার জাস্ট পায়ের তলার মাটি সরে গেছে এরকম মনে হচ্ছে। যখন আমি জেনেছিলাম তখন কিন্তু আমার হাত পাত পুরো থরথর করে কাঁপছিল, মানে আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম যে এটা সত্যি না মিথ্যে, আমি নিজে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ফোনটা করে শুধু একটা কথাই বললাম, তোমরা এসো বাড়িতে, জাস্ট একটু এসে দেখো। যেহেতু আলাদা থাকা হয়, মানে আলাদা বলতে চাকরি সূত্রে আলাদা থাকা হয়, তো আমি জাস্ট এইটুকু বলেছিলাম তোমরা বাড়িতে এসো, বলে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। তারপর রাত্রে আমি আর কাউকে ফোন করিনি, চুপচাপ জাস্ট ছিলাম। রাতের দিকে মনে হলো আমার বাবাকেও আমার বলা উচিত, কারণ কখন কী হয়ে যাবে বলা যায় না।
তাই আমি আমার বাবাকে ফোন করলাম। বাবাকে ফোন করার পর বাবা বলল ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি একটু আশ্বাস হলাম যে কাল সকালে নিশ্চয়ই সবাই আসবে। এবার রাত্রের চিন্তা হচ্ছিল যে রাতে কি হবে, তো তার জন্য না আমি ভয় পেয়েছিলাম, প্রচণ্ড রাতে ভয় পাচ্ছিলাম যে কিছু তো হবে, কিছু তো এসে বলবে। রাতে যখন বাড়ি ফেরে প্রচণ্ড রেগে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, তো আমার সেটা দেখে আমার মনেই হয়েছিল কিছু বলবে। প্রথমে এসেই আমার সাথে ঝামেলা শুরু করে, তোমার জন্য আমার প্রবলেম, তোমার জন্য আমার লাইফের এত প্রবলেম, তুমিই আমার প্রবলেম, তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এত কিছু আমার প্রবলেম চলছে। তা আমি সেটা শুনছিলাম আর আমি নিজেও উত্তর করছিলাম। আমি তখন আর চুপ করে থাকিনি, কারণ আমি জানি এরপরে হয়তো আমরা আর একসাথে থাকা হবে না, একসাথে আমরা থাকতেও পারবো না। লাইফে শত শত চেষ্টা করেছি একসাথে থাকার, ভালো থাকার, ভালোবাসার, কিন্তু লাইফে যদি না থাকে আমার লাইফে, সেটা কিন্তু আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, ও যা বলছে উত্তরগুলো তো করি। আমার দোষটার থেকে তো ওর দোষটা তো বেশি। আমি ওকে হয়তো সেরকমভাবে বুঝতে পারিনি, কিন্তু ও কী করেছে, আমার সাথে এত বড় অন্যায় করে গেছে, দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে। একবার ওর মনে হয়নি যে আরও আমাদের যে দুটো বাচ্চা আছে তার কি হবে, ওর কোনো দিন মনে হয়নি। জানি না কি হবে এরপর, তো এখনও পর্যন্ত কথা চলছে। আর সেদিন রাতে তো প্রচণ্ড ঝগড়া হয়েছে, মানে ঝগড়া বলতে খুবই ঝগড়া হয়েছে। তারপর থেকে কথা নেই, যা সকাল হয়েছে, সকালে হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে বাবা মা। এখনও পর্যন্ত আমার বাবা মা আসেনি, ওর বাবা মা এসেছে, ওর বাবা মায়ের সাথে একসাথে কথা হচ্ছে। ও কী করবে জানি না, তবু লাস্ট আমাকে রাতে একটা কথা বলেছে যে তোমাকে আমায় ডিভোর্স দিতে হবে, আমি তোমার সাথে থাকতে পারবো না, অনেক দিন হয়েছে তোমার সাথে আমার মানিয়ে নিতে পারছি না। অথচ এতদিন যে কী করেছিল আমি বুঝে উঠতে পারছি না, এখন আর মানিয়ে নিতে পারছে না, তাই ও ডিভোর্স চায় আর সুমিকে বিয়ে করবে। হ্যাঁ ঠিক আছে, এখন তো সবাই করছে এটা না, হঠাৎ করে কেউ এসে বলছে যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমাকে ডিভোর্স দাও, এখন আচ্ছাই হচ্ছে। তো এগুলো কিছু বলার নেই, নিজেকে শক্ত করে নিতে হবে। আর এই যে সামনে এখন কি হবে, কি লাইফটা আছে, কিছুই জানা নেই। এতক্ষণ যে আমি গল্পটা বললাম, এটা আমার পাশেই বসে আছে আমার বান্ধবী, আমার বান্ধবীর সাথেই হয়েছে। তো আমি ভাবলাম গল্পটা আমি আপনাদের সাথে এইভাবেই শেয়ার করি। এই তুই কিছু বলবি, বল না। ও আসতে চাইছে না, তো আসলে ওর ক্ষেত্রে এটা হয়েছে, ও এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারছে না, অঝরে কাঁদছে, শুধুমাত্র কেঁদেই চলেছে। ওকে আমি চুপ করাতে কোনোভাবেই পারছি না, এত কাঁদছে। এইটাই আশা করি যে লাইফে এরকম ডিসিশন যেন কারণ না আসে, কারণ একটা বিয়ে হয়ে যাওয়ার পর তার আবার সাথে সেকেন্ড ম্যারেজ যাদের হয়, তাদের যে কী অবস্থাটা হয় সেটা সত্যি কথাই ভগবান বা আল্লাহ, ভগবান যাই বলুন, তারাই জানেন যে অবস্থাটা কি হয়, সব কিছু উজাড় হয়ে যায়। ওর কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, যদি কিছু আপনারা সাজেশান দেন। আসলে আমি ওকে বারবার বলছি এই ব্যাপারটা যেটা হয়েছে তোমার দোষ নয়, একদমই নয়, জাস্ট তুমি চুপ করে মেনে নিয়েছো, এটাই তোমার কাছে খারাপ। তো ঠিক আছে, যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। আমি আবার ওর ঘটনা নিয়ে আসবো। বাই।